আপনি হয়তো অনেকদিন ধরে এই প্রশ্নটা নিয়ে একা একা ভাবছেন, আমি কি যথেষ্ট সময় দিতে পারছি? স্ত্রীর সাথে ঘনিষ্ঠ মুহূর্তে মনে হয় সে হয়তো পুরোপুরি তৃপ্তি পায়নি, কিন্তু এই কথাটা মুখ ফুটে বলতেও লজ্জা লাগে। এই অনুভূতিটা অনেক পুরুষেরই হয়, কিন্তু কেউ খোলাখুলি বলে না। আজকে আমরা এই লজ্জার জায়গা থেকেই কথা শুরু করব। আমি আপনাকে বলবো বাস্তবে স্বাভাবিক সময় কতটা, কোন কোন অভ্যেস আপনার সময় কমিয়ে দিচ্ছে, এবং ছোট ছোট পরিবর্তন করে কিভাবে নিয়ন্ত্রণ বাড়ানো যায়। একটা বিষয় মনে রাখবেন, 2 ঘন্টা নয়, সন্তুষ্টি আসে অন্য জায়গা থেকে। শেষ পর্যন্ত দেখবেন এই বোঝাপড়াটা আপনার দাম্পত্য জীবনকে কতটা সহজ করে দিতে পারে। চলুন আজকে এই বিষয়টা নিয়ে পরিষ্কার করে বুঝে নিই। প্রথমেই যে বিষয়টা সরাসরি বলা দরকার, সেটা হলো বেশি সময় বলতে আসলে কতটুকু সময়। সেটা নিয়ে বেশিরভাগ মানুষের ধারণাটাই বাস্তবতার সাথে মেলে না। পর্নোগ্রাফি, সিনেমা বা বন্ধুদের বাড়িয়ে বলা গল্প থেকে অনেকে মনে করেন যে সহবাসের সময়কাল ৩০ মিনিট, ৪৫ মিনিট, এমনকি ১ ঘন্টা হওয়া উচিত। কিন্তু চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে বাস্তবতা সম্পূর্ণ আলাদা। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে গড়পড়তা সহবাসের সময়কাল, মানে পেনিট্রেশন থেকে শেষ হওয়া পর্যন্ত, সাধারণত ৩ থেকে ৭ মিনিটের কাছাকাছি থাকে, এবং এটাকে চিকিৎসকেরা একেবারেই অস্বাভাবিক মনে করেন না। তাহলে প্রশ্ন হলো, যদি ৫-৬ মিনিটও স্বাভাবিক হয়, তাহলে এত মানুষ কেন মনে করছেন তাদের সমস্যা আছে? উত্তরটা হলো, প্রত্যাশা আর বাস্তবতার মধ্যে একটা বিশাল ফাঁক তৈরি হয়ে গেছে, এবং সেই ফাঁকটা তৈরি হয়েছে ভুল তথ্য, ভুল তুলনা এবং খোলামেলা কথা না বলার সংস্কৃতি থেকে। এখন একটু ভাবুন, সহবাসের পুরো অভিজ্ঞতাটা কি শুধুমাত্র পেনিট্রেশনের সময় দিয়ে মাপা উচিত? একটু গভীরভাবে ভাবলে বুঝবেন যে ঘনিষ্ঠতা শুধু একটি নির্দিষ্ট কাজ নয়, এটি একটি পুরো প্রক্রিয়া। সেখানে স্পর্শ আছে, মানসিক সংযোগ আছে, ফোরপ্লে আছে, একে অপরের প্রতি মনোযোগ আছে। যখন একজন পুরুষ শুধুমাত্র কত মিনিট টিকলাম এই একটি মাপকাঠিতে নিজেকে বিচার করেন, তখন তিনি আসলে পুরো অভিজ্ঞতার একটি ছোট অংশকে পুরোটার প্রতিনিধি বানিয়ে ফেলছেন। এবং এই চিন্তাটাই তার উপর একটা মানসিক চাপ তৈরি করে, যেটা পরে সত্যিকারের সমস্যায় পরিণত হতে পারে। তবে এই কথা বলার মানে এই নয় যে সময়কাল নিয়ে কোনো সমস্যাই হয় না, বা সবকিছু শুধু মনের ব্যাপার। কিছু পুরুষের ক্ষেত্রে সত্যিই সময়কাল প্রত্যাশার চেয়ে কম হতে পারে, এবং সেটা তাদের নিজের এবং তাদের স্ত্রীর তৃপ্তিকে প্রভাবিত করতে পারে। চিকিৎসা বিজ্ঞানে এই পরিস্থিতিকে প্রিম্যাচিওর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত বলা হয়, যেখানে পেনিট্রেশনের ১ থেকে ২ মিনিটের মধ্যে বা তারও আগে বীর্যপাত হয়ে যায়, এবং পুরুষ সেটা নিয়ন্ত্রণ করতে পারেন না। এটি একটি স্বীকৃত স্বাস্থ্যগত অবস্থা, এবং এর পেছনে সুনির্দিষ্ট কারণ থাকতে পারে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, যাদের সময়কাল ৩, ৪, ৫ মিনিট, তাদের বেশিরভাগেরই আসলে প্রিম্যাচিওর ইজাকুলেশন নেই। তাদের সমস্যাটা হলো প্রত্যাশার সমস্যা, তুলনার সমস্যা এবং সঠিক তথ্যের অভাব। এবার আসি কেন কারো কারো ক্ষেত্রে সত্যি সময়কাল কম হতে পারে, সেই কারণগুলো নিয়ে। প্রথমত, মানসিক চাপ বা পারফরমেন্স অ্যাংজাইটি। এটা সবচেয়ে বেশি দেখা যায় এবং সবচেয়ে কম গুরুত্ব দেওয়া হয়। যখন একজন পুরুষ সহবাসের সময় মনে মনে ভাবতে থাকেন, আমি কি পারব, আমি কি যথেষ্ট সময় ধরে রাখতে পারব, সে কি সন্তুষ্ট হচ্ছে, তখন তার মস্তিষ্ক একটা অ্যালার্ট মোডে চলে যায়। শরীর তখন রিল্যাক্স থাকার বদলে একটা টেনশনের মধ্যে থাকে। আর যখন শরীর ও মন দুটোই চাপে থাকে, তখন উত্তেজনার নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে এবং সময়কাল কমে যায়। মজার ব্যাপার হলো, এই অ্যাংজাইটি নিজেই একটা চক্র তৈরি করে। একবার তাড়াতাড়ি হয়ে গেলে পরের বার আরও ভয় থাকে, এবং সেই ভয় আবারও তাড়াতাড়ি হওয়ার কারণ হয়ে দাঁড়ায়। দ্বিতীয়ত, সংবেদনশীলতা বা সেন্সিটিভিটির বিষয়টা আছে। কিছু পুরুষের ক্ষেত্রে লিঙ্গের ত্বক স্বাভাবিকের চেয়ে বেশি সংবেদনশীল হতে পারে। এটা জন্মগত হতে পারে, বা দীর্ঘদিনের কিছু অভ্যেসের কারণেও হতে পারে। যখন সেন্সিটিভিটি বেশি থাকে, তখন সামান্য উদ্দীপনাতেই উত্তেজনা দ্রুত শীর্ষে পৌঁছে যায় এবং নিয়ন্ত্রণ কঠিন হয়। এটা শারীরিক একটা বিষয়, এতে লজ্জার কিছু নেই, এবং এর জন্য বাস্তবসম্মত পদ্ধতি আছে। তৃতীয়ত, অনেকে যে বিষয়টা একেবারেই ভাবেন না, সেটা হলো শ্বাস-প্রশ্বাসের ধরন। শুনতে অবাক লাগতে পারে, কিন্তু সহবাসের সময় অনেক পুরুষ অজান্তেই দ্রুত ও অগভীর শ্বাস নেন। এই ধরনের শ্বাস-প্রশ্বাস শরীরের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে আরও সক্রিয় করে তোলে, যেটা হলো শরীরের ফাইট অর ফ্লাইট ব্যবস্থা। আর যখন এই ব্যবস্থা সক্রিয় হয়, তখন শরীর দ্রুত চরম মুহূর্তের দিকে এগিয়ে যায়। বিপরীতে, ধীর ও গভীর শ্বাস প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমকে সচল রাখে, যেটা শরীরকে শিথিল রাখতে সাহায্য করে এবং উত্তেজনার ওপর আরেকটু নিয়ন্ত্রণ দেয়। এটা কোনো জাদু নয়, কিন্তু একটা সাধারণ শারীরবৃত্তীয় প্রক্রিয়া, যেটা অনেকেই জানেন না। চতুর্থত, পেলভিক ফ্লোর মাসেলের কথা বলা দরকার।
এই পেশিগুলো শরীরের নিচের দিকে তলপেট ও পায়ুপথের মাঝের অংশে থাকে। এগুলো বীর্যপাতের নিয়ন্ত্রণে সরাসরি ভূমিকা রাখে। অনেক পুরুষ সারাদিন বসে থাকেন, শারীরিক পরিশ্রম কম করেন এবং এই পেশিগুলোতে কোনো সচেতন ব্যায়াম করেন না, ফলে এগুলো দুর্বল হয়ে যায়। কিছু নির্দিষ্ট ব্যায়াম আছে যেগুলোকে কিগেল এক্সারসাইজ বলা হয়। সেগুলো নিয়মিত করলে এই পেশির ওপর নিয়ন্ত্রণ বাড়ে এবং অনেকের ক্ষেত্রে সময়কালে ইতিবাচক পরিবর্তন আসে। তবে এটা একদিনে হয় না, কয়েক সপ্তাহ ধারাবাহিক অনুশীলন দরকার। পঞ্চমত, জীবনযাপনের কিছু অভ্যেস আছে যেগুলো অনেকে এই সমস্যার সাথে সম্পর্কিত ভাবেন না। দীর্ঘদিন ধরে কম ঘুমানো, অতিরিক্ত মানসিক চাপে থাকা, ধূমপান করা, নিয়মিত মদ্যপান করা, শারীরিক পরিশ্রম একেবারেই না করা, এই প্রতিটি বিষয় সরাসরি বা পরোক্ষভাবে যৌন সাড়া এবং সময়কালকে প্রভাবিত করতে পারে। ধূমপান রক্তনালীকে সংকুচিত করে, যার ফলে রক্তপ্রবাহ কমে। কম ঘুম হরমোনের ভারসাম্যে ব্যাঘাত ঘটায়। মানসিক চাপ কর্টিসল বাড়ায়, যা শরীরকে একটা সার্বক্ষণিক টেনশনের মধ্যে রাখে। এগুলো আলাদা আলাদা সমস্যা মনে হতে পারে, কিন্তু শরীরের ভেতরে এরা একে অপরের সাথে জোড়া লাগানো। ষষ্ঠত, একটি বিষয় যেটা অনেকেই এড়িয়ে যান সেটা হলো অতিরিক্ত পর্নোগ্রাফি দেখার অভ্যেস এবং সেই অনুযায়ী নিজে নিজে উত্তেজনা সৃষ্টির অভ্যেস। দীর্ঘদিন ধরে যদি কেউ খুব দ্রুত ও তীব্র উদ্দীপনায় অভ্যস্ত হয়ে যান, তাহলে বাস্তব সম্পর্কের সময় শরীর সেই নির্দিষ্ট ধরনেই সাড়া দেয়। মানে শরীর একটা নির্দিষ্ট ধরনে শিখে ফেলে এবং সেই প্যাটার্ন থেকে বের হওয়া কঠিন হয়। এটা কোনো নৈতিক বিচার নয়, এটা একটা নিউরোলজিক্যাল হ্যাবিটের বিষয়। যদি কেউ মনে করেন এটা তার ক্ষেত্রে প্রযোজ্য, তাহলে ধীরে ধীরে সেই অভ্যেসের ধরন বদলানো একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। এবার আসি কিছু সাধারণ ভুলের কথায়, যেগুলো মানুষ প্রায়শই করেন। প্রথম ভুল হল ইন্টারনেটে গিয়ে বা ফার্মেসিতে গিয়ে কোনো ওষুধ, স্প্রে, জেল বা ভেষজ ক্যাপসুল কিনে ব্যবহার করা, ডাক্তারের পরামর্শ ছাড়া। এগুলোর কিছু কিছু সত্যিই কাজ করতে পারে নির্দিষ্ট পরিস্থিতিতে, কিন্তু সেগুলো চিকিৎসকের তত্ত্বাবধানে ব্যবহার করার জিনিস। কারণ ভুল ডোজে বা ভুল কারণে ব্যবহার করলে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে বা মূল সমস্যাটা চাপা পড়ে থাকতে পারে। দ্বিতীয় ভুল হল অন্যের সাথে তুলনা করা। প্রতিটি মানুষের শরীর আলাদা, প্রতিটি সম্পর্কের গতিশীলতা আলাদা। কেউ যদি বলেন তিনি ৩০ মিনিট সহবাস করেন, সেটা সত্য নাও হতে পারে, অথবা তার পরিস্থিতি আপনার চেয়ে সম্পূর্ণ ভিন্ন হতে পারে। তৃতীয় ভুল হল সঙ্গিনীর সাথে এই বিষয়ে একেবারেই কথা না বলা। অনেক সময় দেখা যায় পুরুষ যে সমস্যা নিয়ে একা কষ্ট পাচ্ছেন, সেটা হয়তো তার সঙ্গিনীর কাছে অতটা বড় সমস্যাই নয়। আবার কখনো কখনো সঙ্গিনী নিজেও কিছু বলতে চান কিন্তু পারছেন না। খোলামেলা কথোপকথন দুজনের চাপই কমাতে পারে। এখন বাস্তবসম্মতভাবে কি করা যেতে পারে সেটা নিয়ে একটু কথা বলি। প্রথমত, যে অ্যাংজাইটির চক্রের কথা বলেছিলাম, সেটা ভাঙতে হলে মানসিকতায় একটা পরিবর্তন আনা দরকার। সহবাসকে শুধু কতক্ষণ টিকলাম এই প্রতিযোগিতা হিসেবে না দেখে পুরো অভিজ্ঞতাকে গুরুত্ব দিন। ফোর প্লেতে সময় দিন, সঙ্গিনীর প্রতি মনোযোগী হন, তাড়াহুড়ো না করুন। যখন পুরো অভিজ্ঞতা সুন্দর হয়, তখন নির্দিষ্ট সময়কালের চাপটা অনেকটাই কমে যায়। দ্বিতীয়ত, শ্বাস-প্রশ্বাসের ব্যাপারটা সচেতনভাবে অনুশীলন করুন। শুধু সহবাসের সময় নয়, দৈনন্দিন জীবনেও গভীর শ্বাসের অনুশীলন করলে শরীর ধীরে ধীরে শিথিল থাকতে শেখে। তৃতীয়ত, পেলভিক ফ্লোর ব্যায়াম বা কেগেল এক্সারসাইজ শুরু করতে পারেন। এটা করার পদ্ধতি খুব সহজ। প্রস্রাব করার মাঝখানে যদি আপনি থামতে পারেন, যে পেশি দিয়ে থামাচ্ছেন সেটাই পেলভিক ফ্লোর মাসেল। সেই পেশিকে সংকুচিত করে ৫ সেকেন্ড ধরে রাখা, তারপর ছেড়ে দেওয়া। এটা দিনে ১০-১৫ বার করা। কয়েক সপ্তাহ ধারাবাহিকভাবে করলে পার্থক্য অনুভব করতে পারেন, তবে সবার ক্ষেত্রে একই ফল নাও হতে পারে। চতুর্থত, ঘুমের দিকে নজর দিন। শারীরিক পরিশ্রম বাড়ান। ধূমপান থাকলে ধীরে ধীরে কমানোর চেষ্টা করুন। এগুলো সরাসরি সমাধান নয়, কিন্তু এগুলো শরীরের সামগ্রিক কার্যক্ষমতা ভালো রাখে, যেটা যৌন স্বাস্থ্যেরও ভিত্তি। আরেকটা ব্যবহারিক বিষয় আছে যেটা অনেকে জানেন না বা গুরুত্ব দেন না, সেটা হলো স্টার্ট স্টপ মেথড এবং স্কুইজ টেকনিক। স্টার্ট স্টপ মেথডে সহবাসের সময় যখন অনুভব করবেন যে আপনি চরম মুহূর্তের কাছাকাছি পৌঁছে যাচ্ছেন, তখন সম্পূর্ণ থামুন, কয়েক সেকেন্ড অপেক্ষা করুন, উত্তেজনা কিছুটা কমলে আবার শুরু করুন। এটা বারবার অনুশীলন করলে ধীরে ধীরে শরীর সেই থ্রেশহোল্ড চিনতে শেখে এবং নিয়ন্ত্রণ বাড়ে। স্কুইজ টেকনিকও একই নীতিতে কাজ করে, তবে সেখানে লিঙ্গের একটি নির্দিষ্ট জায়গায় হালকা চাপ দিয়ে উত্তেজনা নিয়ন্ত্রণ করা হয়। এই পদ্ধতিগুলো চিকিৎসকরা দীর্ঘদিন ধরে সুপারিশ করে আসছেন এবং অনেক পুরুষের ক্ষেত্রে এগুলো কার্যকর হয়েছে। তবে এগুলো ধৈর্যের বিষয়, একদিনে ফল আসে না।
এবং সঙ্গিনীর সহযোগিতা থাকলে এই অনুশীলন অনেক বেশি ফলপ্রসূ হয়। এখন একটা প্রশ্ন যেটা অনেকের মনে থাকে, কখন বুঝব যে আমার আসলেই চিকিৎসকের কাছে যাওয়া উচিত? উত্তরটা হলো, যদি দেখেন প্রায় প্রতিবারই ১-২ মিনিটের মধ্যে শেষ হয়ে যাচ্ছে এবং আপনি একেবারেই নিয়ন্ত্রণ করতে পারছেন না, যদি এটা কয়েক মাস ধরে চলছে, যদি এটা আপনার সম্পর্কে চাপ তৈরি করছে, যদি আপনি মানসিকভাবে কষ্ট পাচ্ছেন বা এড়িয়ে চলতে শুরু করেছেন, তাহলে একজন চিকিৎসকের সাথে কথা বলা বুদ্ধিমানের কাজ। এখানে লজ্জার কিছু নেই। চিকিৎসকরা এই বিষয়ে প্রশিক্ষিত এবং অনেক ক্ষেত্রে খুব সহজ সমাধান থাকে, যেটা হয়তো আপনি জানতেনই না। কখনো কখনো সমস্যাটা শুধু মানসিক হতে পারে, সেক্ষেত্রে কাউন্সেলিং কাজে আসে। কখনো শারীরিক কারণ থাকলে নির্দিষ্ট চিকিৎসা আছে। কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রথমে সঠিক মূল্যায়ন দরকার, এবং সেটা শুধু একজন যোগ্য চিকিৎসকই করতে পারেন। শেষে একটা কথা বলতে চাই, যেটা হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। সহবাসের সময়কাল কোনো পরীক্ষার নম্বর নয়, এটা কোনো প্রতিযোগিতা নয়। একজন ভালো সঙ্গী হওয়া মানে ঘন্টার পর ঘন্টা টিকে থাকা নয়। একজন ভালো সঙ্গী হওয়া মানে সঙ্গিনীর প্রতি মনোযোগী হওয়া, তার চাহিদা বোঝা, খোলামেলা কথা বলা এবং একসাথে সমাধান খোঁজা। যখন দুজন মানুষ সম্পর্কের এই দিকটা নিয়ে সততার সাথে কথা বলতে পারেন, তখন অনেক সমস্যা নিজে থেকেই অনেকটা হালকা হয়ে যায়। আপনার শরীরকে বুঝুন, আপনার সঙ্গিনীর সাথে কথা বলুন, ভুল তথ্যের পেছনে না ছুটে বাস্তবসম্মত পদক্ষেপ নিন এবং প্রয়োজনে দ্বিধা না করে একজন চিকিৎসকের সাহায্য নিন। এটি সাধারণ শিক্ষামূলক তথ্য। ব্যক্তিবিশেষে পরিস্থিতি ভিন্ন হতে পারে এবং কোনো নির্দিষ্ট চিকিৎসা পরামর্শের বিকল্প নয়।